আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাকিল। আমি আজকে আপনাদের বিসিএস এর মেডিকেল প্রিপারেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার এখনো কোনো রকম কোনো কনফার্ম কোনো প্রজ্ঞাপন আসেনি, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যদি পরীক্ষা হয়, যদি হয়, তাহলে খুব বেশি সময় আমরা হাতে পাবো না। এক্ষেত্রে তাড়াহুড়ো আসলে কাজের। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যারা সিনিয়র ডাক্তার মানে পাস করছেন ১ বছর ২ বছর আগে বা ৩ বছর আগে, তারা কোনো না কোনো কোচিং এ একবার দুইবার পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করেছে। তার মানে কি ৫টা বেসিক সাবজেক্টের উপরে এবং ক্লিনিক্যাল সাবজেক্টের উপরে মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে। এখন বিসিএস পরীক্ষায় কি এত ডিটেলস পড়া লাগবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য? পোস্ট গ্রাজুয়েশনের মতো করে? আসলে তা লাগবে না, কিন্তু যার ডিটেলস পড়া আছে তার জন্য কিন্তু পড়া ছোট করা ইজি। কারণ সেই ডাক্তার কিন্তু অলরেডি কোচিং সেন্টারে এরকম একটা পরামর্শ পেয়ে গেছেন যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসার মতো। সুতরাং আমি তাদের জন্য একটু আমি বলি যে আপনাদের আলাদা করে বিসিএস এর মেডিকেল সায়েন্সের চিন্তা আপাতত না করলেও চলবে। আপনারা বাসায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা দেখেন। কিন্তু সমস্যাটা দাঁড়ায় গেছে তাদের জন্য যারা রিসেন্ট পাস করেছে, যাদের মেইন টার্গেট ছিল বিসিএস, কিন্তু স্পেশাল বিসিএস যে হবে এরকম কিন্তু কোনো কথাবার্তা আগে ছিল না। এটা রিসেন্ট উঠছে, হয়তো ২ সপ্তাহ হবে উঠছে। তাদের মধ্যে এখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে যে আমি তো একদমই মেডিকেল সায়েন্স পড়িনি, আমি আসলে কি পড়বো, কিভাবে পড়বো। এখন প্রশ্নটা হচ্ছে যে তাদের জন্য আমার একটু দিক নির্দেশনা আছে, একটু ভালো করে শোনেন যে আপনারা কিভাবে পড়বেন। আপনাদের যে এই মুহূর্তে কোচিং করতে হবে বা আপনারা পড়াশোনা বাদ দিয়ে দিবেন, অনেক বড় সিলেবাস, আমি এরকমটা বলছি না। আমি একটু আপনাদের আশার আলো দেখানোর চেষ্টা করছি। দেখেন খেয়াল করে ৩৯তম বিসিএস এর যে মেডিকেল সায়েন্সের সিলেবাসটা ছিল, আশা করা যাচ্ছে হয়তো ওই সিলেবাসটাই কিছু কম বেশি করে থাকবে বা ওইটা 100% থাকতে পারে। সিলেবাসে কিন্তু কিছু ধোঁয়াশা থাকে। কেমন আমি বলি, সিলেবাসের প্যাথোলজিতে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে প্যাথো মাইক্রো মিলে প্যাথোলজি একটা সাবজেক্টের পুরো বর্ণনা দেয়া আছে সিলেবাসে। সেখানে একটা পয়েন্ট আছে ক্যান্সার। এখন আপনি আমাকে বলেন ক্যান্সার সম্পর্কে কতটুকু পড়া যায়? ক্যান্সার নিয়ে সত্যি কথা বলতে ৩ বছর পড়লেও শেষ হবে না, ৩ মাস পড়লেও শেষ হবে না। কিন্তু আপনাকে কিন্তু ক্যান্সারের জন্য আপনি ৩ দিন সময় পাবেন। সো আপনি ক্যান্সারের জন্য কোনগুলো পড়বেন? এটাই হচ্ছে মেইন বিষয়। আমি এই বিষয়ে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করতেছি। আমি যে জিনিসগুলো বলবো আমার এগুলো অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি নিজেও যে স্পেশাল বিসিএস এর পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি সেরকম না। আমাদের সময় আমি মানে একটা স্পেশাল পরীক্ষা দিছি, ৩৩-এর থেকে পাস করছি, কিন্তু আমাদের সময় স্পেশালি মেডিকেল সায়েন্সের উপরে এমসিকিউ হয় না, রিটেন হয়েছে। কিন্তু গত পরীক্ষাগুলোর ধারণা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস বলছি, একটা চ্যাপ্টারের অল্প কিছু ইম্পর্টেন্ট টপিকস বলছি। এইভাবে আপনারা পড়াশোনা করবেন, আপনারা কোচিং করেন বা না করেন। ঠিক আছে, চলেন আজকে আমি নিউপ্লাজম সম্পর্কে আমি আপনাদের কিছু বলার চেষ্টা করছি। নিউপ্লাজম সম্পর্কে দেখা যাক আমি আপনাদের কতটুকু উপকার করতে পারি। তাহলে নিউপ্লাজম বা ক্যান্সার, তাই তো? সিলেবাসে আছে ক্যান্সার, আমরা পড়বো নিউপ্লাজম। তাহলে নিউপ্লাজম বা ক্যান্সারে আমাদের ফার্স্ট যে টপিকসটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়া এটা একদম নিউপ্লাজমে ঢোকার ফার্স্ট টপিকস। এই টপিকস পড়ার আগে আমাদের কিছু বিষয় কনসেপশন থাকা দরকার, একদম বেসিক। চলেন আমি আপনাকে দিতে পারি কিনা আমি আপনাকে আমার স্ক্রিনটা দিয়ে আমি একটু দেখাচ্ছি। দেখেন কোন রকম কোনো সমস্যা দেখা যায় কিনা বা বোঝা যায় কিনা। এটা বোঝার আগে দেখেন এপিথেলিয়াম, নর্মাল এপিথেলিয়ামে ৩ রকম সেল আছে। আপনারা হিস্টোলজিতে পড়ছেন নর্মাল এপিথেলিয়ামে ৩ রকম সেল থাকতে পারে, এরকম ফ্ল্যাট সেল থাকতে পারে, এরকম ফ্ল্যাট সেল, এগুলোকে বলা হয় স্কোয়ামাস সেল। এর চেয়ে একটু উঁচু সেল থাকতে পারে, এগুলোকে বলা হয় কিউবয়েডাল সেল। এর চেয়ে আরেকটু উঁচু সেল থাকতে পারে, এগুলোকে বলা হয় কলামনার সেল। ঠিক আছে, এখন খেয়াল করেন
ধরে নেন দুটো স্কোয়ামাস সেল ছিল, কোনো একটা কন্ডিশনের কারণে দুইটার জায়গায় 4টা হয়ে গেছে, তাহলে সেলের সংখ্যা বেড়ে গেছে। সেলের সংখ্যা বেড়ে যাওয়াকে বলা হয় হাইপারপ্লাসিয়া। সেলের সংখ্যা বেড়ে যাওয়াকে বলা হয় হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, যদি সেলের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, আগে ছিল স্কোয়ামাস কিন্তু পরে হলো কলামনার, আগে ছিল স্কোয়ামাস পরে হলো কলামনার, দিস ইজ মেটাপ্লাসিয়া। মানে একটা নর্মাল সেল থেকে আর একটা নর্মাল সেলে রূপান্তরিত হবে। ঠিক আছে? কিন্তু এমন যদি হয় যে এই 3 রকম নর্মালের কোন রকমই হচ্ছে না, অন্যরকম হলো, ধরে নেন একটা এরকম, একটা এরকম, একটা এরকম, ভিতরে নিউক্লিয়াস ছোট বড়, দিস আর ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া মানে হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ। ডিসপ্লাসিয়া শব্দের অর্থ হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ। তাহলে আমি আপনাকে পড়ালাম সেল মোট 3 রকম আছে, এটা হচ্ছে স্কোয়ামাস, এটা হচ্ছে কিউবয়েডাল তার চেয়ে একটু উঁচু, আর একটা হচ্ছে কলামনার একটু লম্বা লম্বা সেল। ঠিক আছে? এখন নর্মাল যে স্কোয়ামাস সেল, এই ধরে নেন আমি একটা স্কোয়ামাস দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে বলছি, এই সেলটার পরিমাণ যদি নর্মালের চেয়ে বেড়ে যায় সেটা হাইপারপ্লাসিয়া, নর্মালটাই যদি ফর্মটা চেঞ্জ করে ফেলে সেটা মেটাপ্লাসিয়া, আর যদি অ্যাবনর্মাল সেল তৈরি হয় ভিতরে নিউক্লিয়াস চেহারা সবই অ্যাবনর্মাল, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। আমার মনে হয় এতটুকু জিনিস আমি বুঝাতে পারছি। নেক্সট আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। ঠিক আছে? আমি আপনাদের যে স্লাইডে নিয়ে গেছিলাম সেই স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আসেন ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া। তাহলে ডিসপ্লাসিয়া কি জিনিস আমি মোটামুটি বলার চেষ্টা করছি, আমি আপনাকে ছবি দেখাচ্ছি, অ্যানাপ্লাসিয়াটা পরে আসতেছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে নর্মাল সেল, ধরে নেন চেহারা দেখে মনে হচ্ছে কিউবয়েডাল টাইপ, নর্মাল সেলের চেয়ে ছোট হয়ে গেছে অ্যাট্রফি আপনারা জানেন, বড় হয়ে গেছে হাইপারট্রফি জানেন, নর্মাল সেলের সংখ্যা বেড়ে গেছে হাইপারপ্লাসিয়া, নর্মাল সেলই তার ফর্ম চেঞ্জ করছে, দিস ইজ মেটাপ্লাসিয়া। কিন্তু সেলগুলাই দেখেন এক একটা এক এক রকম চেহারার ভিতরে নিউক্লিয়াস আলাদা, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। ঠিক আছে? জাস্ট ছবি দেখে কনসেপশনটা রাখেন আগে। তাহলে ডিসপ্লাসিয়ার এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, আমি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া কি জিনিস, ডিসপ্লাসিয়া হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ, বই থেকে বা গাইড থেকে নেওয়ার চেষ্টা করছি জায়গা। ডিসপ্লাসিয়া মানে হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ। খেয়াল রাখেন, যেখানে আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনটা নষ্ট হবে, আর্কিটেকচার সেটা সুন্দর করে সাজায় গুছায় যে একটার সাথে আরেকটা থাকে, সে ওরিয়েন্টেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ডিসপ্লাসিয়া হয় কোথায়? মেইনলি এপিথেলিয়াম টিস্যুতে হয়। আপনারা জানেন যে টিস্যু 4 প্রকার, এর মধ্যে বেশি 90% কভার করে এপিথেলিয়াল আর কানেকটিভ টিস্যু। ডিসপ্লাসিয়া হয় হচ্ছে মেইনলি এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে? এখন আসেন ডিসপ্লাসিয়া মোট 2 রকম হতে পারে। ডিসপ্লাসিয়া মোট 2 রকম হতে পারে। ডিসপ্লাসিয়ার এর পরের কনসেপশনটা বোঝানোর জন্য আমি আবার আমার সাদা বোর্ড আপনাকে ব্যবহার করছি। ডিসপ্লাসিয়া 2 রকম হতে পারে, কনসেপশনটা রাখেন। তাহলে ডিসপ্লাসিয়াটা হতে পারে মাইল্ড টু মডারেট, মাইল্ড টু মডারেট, আর ডিসপ্লাসিয়া হতে পারে সিভিয়ার। সিভিয়ার ডিসপ্লাসিয়ার একটা সিনোনিম আছে, সিনোনিমটার নাম হচ্ছে কার্সিনোমা ইন সিটু। সিভিয়ার ডিসপ্লাসিয়ার একটা সিনোনিম হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, যেটা মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া, সেখানে কিছু লেয়ারে সমস্যা হবে, কিছু লেয়ার, কিসের লেয়ার? এপিথেলিয়ামের লেয়ার, এর সমস্যা হবে। কিন্তু সিভিয়ার ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে অল লেয়ার এফেক্টেড হবে। খেয়াল রাখেন, অল লেয়ার এফেক্টেড হবে। যেটা মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া, সেটা রিভার্সিবল হবার চান্স আছে, সেটা রিভার্সিবল হবার চান্স আছে, হবার চান্স আছে। ব্র্যাকেটে লিখলাম ক্যান্সারও হতে পারে, ক্যান্সারও হতে পারে। যেটা সিভিয়ার ডিসপ্লাসিয়া বা কার্সিনোমা ইন সিটু, সেটা ক্যান্সার হবার সম্ভাবনায় বেশি পরবর্তীতে
ক্যান্সার হবার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, দুইটার মধ্যে একটা মজার ব্যাপার আছে, এটা যেন ভুল না হয়, এটা ভুল হওয়ার চান্স আছে। আপনি মনে বুঝতে পারছেন যে সিভিয়ার ডিসপ্লাসিয়া খুব খারাপ, কিন্তু দুইটার কোনোটাই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না। দুইটার কোনোটাই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না। দুইটার কোনোটাই ডোন্ট ক্রস বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন কি? এপিথেলিয়ামের নিচে যে বেসমেন্ট মেমব্রেন থাকে তার নিচে কানেকটিভ টিস্যু থাকে, তাহলে এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যুর মাঝখানে একটা লেয়ার থাকে, দিস ইজ বেসমেন্ট মেমব্রেন, ওটা ক্রস করবে না দুইটার কোনোটাই। যদি ক্রস করতো তাহলে সেটা কিন্তু অ্যানাপ্লাসিয়া হয়ে যেত, সেটা একদম পিওর ম্যালিগন্যান্সি। ঠিক আছে, খেয়াল রাখেন, তাহলে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বললাম আপনাকে, জিনিসটা একটু খেয়াল রাখেন। আমি আবার সেই স্লাইডে চলে যাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখেন ডিসপ্লাসিয়া কোথায় হয়? এপিথেলিয়ামে হয়। ঠিক আছে, দেখেন মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া বইয়ের ভাষায় লেখা আছে নট ইনভলভিং দ্য এন্টায়ার থিকনেস অফ দ্য এপিথেলিয়াম মে বি রিভার্সিবল টু নরমাল, একসময় নরমাল হয়ে যেতে পারে। ঠিক আছে, পরের লাইনটা দেখেন ডিসপ্লাসিয়া থেকে ক্যান্সার হতে পারে, নট অলওয়েজ প্রোগ্রেস টু ক্যান্সার। মানে কি? ডিসপ্লাসিয়া ক্যান্সার হতে পারে কিন্তু ক্যান্সার হবেই এরকম কোনো মানে নাই, নরমালও হতে পারে ক্যান্সারও হতে পারে। ঠিক আছে, কার্সিনোমা ইন সিটু থেকে দুটো লাইন জানলেই চলবে, আমি অলরেডি আপনাকে পড়াইছি। একটা হচ্ছে ফুল থিকনেস মানে সব লেয়ারকে ক্রস করে, আর একটা হচ্ছে এটা কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ডাজ নট পেনিট্রেট বেসমেন্ট মেমব্রেন। এই দুটো জিনিস ভালো করে জানবেন। ঠিক আছে, ডাজ নট পেনিট্রেট বেসমেন্ট মেমব্রেন, যদি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে যেত এটা কিন্তু আর কার্সিনোমা ইন সিটু থাকতো না, সেটা অ্যানাপ্লাসিয়া বা কার্সিনোমা হয়ে যেত। ঠিক আছে, এই হচ্ছে ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়ার খুবই গ্রস ইম্পর্টেন্ট ধারণা। আমি যদি স্টার দেই তাহলে এটা 2 স্টারের পড়া, আমি পড়ানোর সময় মোট 4 রকম পড়া দিয়ে দিই, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার মানে প্রশ্ন আসবেই সেখান থেকে, 3 স্টার মানে আসার সম্ভাবনা অনেক বেশি, 2 স্টার আসার সম্ভাবনা আছে, 1 স্টার আসার সম্ভাবনা কম, আর স্টার নাই রিডিং পড়বেন কনসেপশনের জন্য। চলেন ছবি দেখাই, দেখেন নর্মাল এপিথেলিয়াম ছিল এরকম, সেলের সংখ্যা বেড়ে গেছে হাইপারপ্লাসিয়া, সেলের সংখ্যা দেখেন সাজানো গোছানো উল্টাপাল্টা। এটা যদি আপনি ইট চিন্তা করেন, বাড়ি ঘরের দেয়ালের ইটটা কিন্তু ভাঙা চূড়া উল্টাপাল্টা সাজানো, মাইল্ড ডিসপ্লাসিয়া। যখন সবগুলো লেয়ার কভার করে গেছে, খেয়াল করে দেখেন সবগুলো লেয়ার কভার করে গেছে, কিন্তু এখানে বেসমেন্ট মেমব্রেন এইটা কভার করেনি, দিস ইজ সিভিয়ার ডিসপ্লাসিয়া বা কার্সিনোমা ইন সিটু। কিন্তু এইটা যদি আপনি বেসমেন্ট মেমব্রেন চিন্তা করেন, যখন এটা কভার করে গেছে, দিস ইজ ক্যান্সার, এটা বলা হয় ক্যান্সার, অ্যানাপ্লাসিয়া, ম্যালিগন্যান্সি যাই বলেন না। আমি মনে হয় আপনাকে কিছুটা বোঝাতে পারছি। ঠিক আছে, ডিসপ্লাসিয়ার ক্যারেক্টার একটু মুখস্থ করতে হবে, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না। দেখেন প্লিউমরফিজম, হোয়াট ইজ প্লিউমরফিজম? সাইজ শেপ বিভিন্ন রকম, আপনি ছবি দেখে দেখছেন এক একটা সেল এক এক রকম দেখতে, ভিতরে নিউক্লিয়াসে ক্রোমাটিনটা বেশি থাকবে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কিন্তু সেল ডিভিশন হচ্ছে না, যার জন্য ডিএনএ বড় হয়ে গেছে। ডিএনএ বড় হয়ে যাওয়ার জন্য, নিউক্লিয়াস বড় হয়ে যাওয়ার জন্য দেখেন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিও নরমাল থেকে বড় হয়ে গেছে। দেখেন নরমাল সেল হচ্ছে এরকম যেখানে নিউক্লিয়াস ছোট থাকে, কিন্তু ডিসপ্লাসিয়ার সেলের মধ্যে নিউক্লিয়াস বিশাল বড়, প্রায় 1:1 এর কাছাকাছি, যার কারণে নিউক্লিয়ার শেপ এবং মার্জিনটা ভেরিয়েবল এবং ইরেগুলার হবে, ক্রোমাটিন ক্লাম্প করে যাবে, মাইটোটিক ফিগারটা আরো বেশি। হোয়াট ইজ মাইটোটিক ফিগার? দেখেন মাইটোসিস যখন বেশি বেশি হবে তখন মাইটোটিক ফিগারও বেশি তৈরি হবে, এটা অ্যানাপ্লাসিয়াতেও আমি পাবো, আরো বেশি অ্যাটিপিক্যাল পাবো। নিচে ওই এক কথায় আবার লিখছে নিউক্লিয়াসের সাইজ এবং নাম্বার মানে ভেরিয়েশন হবে বা ইনক্রিজ হবে। ঠিক আছে, তো এটা মুখস্থের কিছু না, এটা কিন্তু বোঝার জিনিস, একটু নিজে নিজে একটু দেখে নিন, মানে বোঝার প্লাস মুখস্থ দুইটারই, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না আর কি। নেক্সট পার্ল মানে এতক্ষণ যা পড়লাম, তাহলে ইম্পর্টেন্ট কি হলো? ইম্পর্টেন্ট জিনিস আমি একটু একটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া 2 রকম হতে পারে, রিভার্সিবল হতে পারে, আবার ক্যান্সার হতে পারে। খেয়াল রাখেন কোনোটাই কিন্তু বলা যাবে না যে 100% রিভার্সিবল, 100% এখান থেকে ক্যান্সার হবে। দুইটার আগে মে শব্দটা ইউজ করতে হবে। ডিসপ্লাসিয়া মে টার্নস টু নর্মাল, সত্য কথা। মে টার্নস টু ক্যান্সার, সত্য কথা। ডিসপ্লাসিয়া অবশ্যই ক্যান্সার হবে, মিথ্যা কথা। ডিসপ্লাসিয়া অবশ্যই নর্মাল হয়ে যাবে, এটাও মিথ্যা কথা। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল রাখেন। আরেকটা জিনিস খেয়াল করেন, একটা ক্যান্সার সেলের আশেপাশে
একটা ক্যান্সার সেল এর আশেপাশে ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে, একটা ক্যান্সার সেলের আশেপাশে ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখেন, একটা মেটাপ্লাসিয়ার আশেপাশে, মেটাপ্লাসিয়া এর আশেপাশেও ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে। এটা একটু আপনি আলাদা করে 3 স্টার দিয়ে এই কথাগুলা লিখে নিয়েন বা মুখস্থ করে নিয়েন যে একটা মেটাপ্লাসিয়ার আশেপাশে ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে। মেটাপ্লাসিয়ার সাথে ডিসপ্লাসিয়ার যদি কেউ একটা পার্থক্য বলতে চায়, মেটাপ্লাসিয়ার সাথে ডিসপ্লাসিয়ার যদি একটা পার্থক্য বলতে চায়, ডিসপ্লাসিয়া শুধুমাত্র এপিথেলিয়ামে হয়, আর মেটাপ্লাসিয়া এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যু দুই জায়গাতেই হয়। এগুলো কিছু পার্ল ইম্পর্টেন্ট কথা পরীক্ষায় আসে, আমার মনে হয় আপনি একটু পড়ে নেবেন। তাহলে ডিসপ্লাসিয়া দেখেন রিভার্সিবল হতে পারে, ক্যান্সার হতে পারে। কখন ডিসপ্লাসিয়াকে আমি কার্সিনোমা ইন সিটু বলবো? যখন অল সবগুলো লেয়ার কভার করবে। ক্যান্সারের আশেপাশে ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে, মেটাপ্লাসিয়ার আশেপাশে ডিসপ্লাস্টিক সেল থাকতে পারে। মেটাপ্লাসিয়া হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু দুই রকমই হতে পারে, বাট ডিসপ্লাসিয়া অনলি এপিথেলিয়াল টিস্যু। ডিসপ্লাসিয়ার কিছু সাইট আছে, দেখেন সেই সাইট গুলো দেওয়া আছে যে সাইটে কন্টিনিউয়াসলি আমাদের কাজ কারবার বেশি হয়, যেমন ফিমেলদের সার্ভিক্স, ছেলেদের মানে সবার ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপরে হচ্ছে স্কিন, যেখানে কন্টিনিউয়াসলি শেডিং হবে, নতুন সেল আসবে, সেগুলোর ডিসপ্লাসিয়া। ইউরিনারি ব্লাডার, সেখানে ইউরিন পাস করে, এজন্য কন্টিনিউয়াসলি সেখানে এপিথেলিয়াম চেঞ্জ হয়, সেখানে ডিসপ্লাসিয়া হবার চান্স আছে। ল্যারিংস, আপনারা জানেন রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা অলওয়েজ এখানে সেক্রেশন হয়, ল্যারিংসের সেলের এপিথেলিয়াম গুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন তৈরি হয়, বারবার হতে হতে এরকম ডিসপ্লাসিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মুখস্থের দরকার নেই, একবার রিডিং দেখে। এবার দেখেন অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য। অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য আর ডিসপ্লাসিয়ার বৈশিষ্ট্য দেখেন একদম সেম জিনিস লেখা আছে। এখানে লেখা আছে দেখেন প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিও কিন্তু বেড়ে গেছে, 1:1 হয়ে গেছে। তারপর ক্রোমাটিন বেড়ে গেছে, মাইটোসিস বেশি বেশি করে হচ্ছে, পোলারিটি লস্ট হয়েছে। এগুলো কিন্তু একদম কমন। এখানে দুই একটা কথা এক্সেপশনাল আছে, আলাদা করে মনে রাখেন। এখানকার মাইটোটিক ফিগারটা অ্যাটিপিক্যাল, ওখানে ছিল অ্যাবান্ডান্ট, এখানে অ্যাবান্ডান্ট ঠিক আছে কিন্তু অ্যাটিপিক্যাল। এখানে টিউমার জায়ান্ট সেল ফরমেশন হওয়ার চান্স আছে, এখানে নেক্রোসিস হেমোরেজ হওয়ার চান্স আছে। এই দুই তিনটা কথা একটু আলাদা করে মনে রাখেন। এছাড়া বৈশিষ্ট্য কিন্তু একই রকম প্রায়, এছাড়া অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য একই রকম। একটা জিনিস আপনার কনসেপশনের জন্য মনে রাখি, যাহাই অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য তাহাই ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের বৈশিষ্ট্য। ভুল হয় না যেন, যাহাই অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য তাহাই ম্যালিগন্যান্সি বা ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে আসেন, আমি আপনাকে, আপনি বলতে পারেন ভাই ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্য এক, আলাদা করে চিনবো কিভাবে? কি এমন জিনিস আছে আমি আলাদা করে চিনবো? তাহলে আমি আপনাকে দেখাই। ধরে নেন একটা লোক স্মোকিং করছে, দেখেন এটা স্মোক, তার আগে তার নর্মাল এপিথেলিয়াম ছিল। স্মোক করার কারণে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তার মেটাপ্লাসিয়া হবে, কি লম্বা লম্বা সেল থেকে গোল গোল সেল হয়ে গেল, স্কোয়ামাস হয়ে গেল। তারপর ধীরে ধীরে ডিসপ্লাসিয়া হবে, দেখেন অ্যাটিপিক্যাল সেল হয়েছে, নিউক্লিয়াস গুলো বড় হয়ে গেছে। এই ডিসপ্লাসিয়া যখন আরো বেশি কন্টিনিউ করতে থাকবে, তখন এক সময় এই সেলটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে কিন্তু নিচের দিকে চলে আসবে। দিস ইজ কল্ড ইনভেশন। ইনভেশন মানে ক্রসিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, তখন এটাকে বলা হয় অ্যানাপ্লাসিয়া, তখন এটাকে বলা হয় অ্যানাপ্লাসিয়া। খেয়াল রাখেন, তাহলে ইনভেশন মানে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ভিতরে ঢুকে যাওয়া, তাই তো? এখন আমি আপনাকে যদি বলি যে ডিসপ্লাসিয়ার সাথে অ্যানাপ্লাসিয়ার কি ডিফারেন্স, তাহলে আপনি জাস্ট দুটা জিনিস বলবেন, খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, দুটা লাইন বলতেছি। অ্যানাপ্লাসিয়ার দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে ইনভেসিভনেস, ইনভেসিভনেস মানে কি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে। আরেকটা জিনিস কি? ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ ল্যাক অফ ডিফারেন্সিয়েশন? আমি আগের পেজে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। নর্মাল সেল এরকম গোল, ধরে নেন এটা একটা নর্মাল সেল। ডিসপ্লাস্টিক সেল গোল না হোক কিন্তু একটু একটু গোলের কাছাকাছি, এটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে ওইটার মতোই দেখতে প্রায়, কিন্তু আরেকটা সেল এরকম একটা উল্টাপাল্টা সেল। এটা হচ্ছে দেখেন নর্মাল সেলের সাথে যদি এটা তুলনা করেন তাহলে দেখেন খুবই অ্যাটিপিক্যাল সেল, তাহলে এটা বলতেছে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। ডিসপ্লাসিয়াটা বলতেছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, এখানেও কিছু ডিফারেন্সিয়েশন কম হয়, লস হয়, কিন্তু অ্যানাপ্লাসিয়ার মতো এত লস হয় না। তাহলে এই দুইটা পার্থক্য ভালো করে পড়বেন, এই দুইটা পার্থক্য ইনফিনিটি স্টার। ঠিক আছে,
আমার মনে হয় ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া আমি বলার চেষ্টা করছি। এখন যারা আপনারা বিসিএস পরীক্ষার্থী, আপনার কাছে মনে হতে পারে ভাই আপনি তো পড়ালেন টপিকসটা, বুঝলামও, পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় যদিও মাল্টিপল চয়েস মানে 4টার মধ্যে একটা উত্তর করতে হবে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন দেখাই আপনাকে 4টা দিতে পারে, হুইচ ইজ নট ক্যারেক্টার অফ ডিসপ্লাসিয়া, এরকম দিয়ে 4টা পয়েন্ট দিবে, এরকম করে 4টা পয়েন্ট দিবে। তাহলে ডিসপ্লাসিয়ার ক্যারেক্টার নয় কি কি, তাহলে একটু খেয়াল করেন। ডিসপ্লাসিয়া বেসমেন্ট মেমব্রেন কিন্তু ক্রস করে না, না গুলা দেখেন, ডিসপ্লাসিয়া বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ডিসপ্লাসিয়ার ইনভেসিভনেস নাই, ডিসপ্লাসিয়া সবসময় ক্যান্সার হবে না, ডিসপ্লাসিয়া সবসময় ভালো হয়ে যাবে না, ঠিক আছে, এরকম হতে পারে। আবার অ্যানাপ্লাসিয়া দেখেন, অ্যানাপ্লাসিয়া যদি বলে তাহলে ঠিক তার উল্টাটা, অ্যানাপ্লাসিয়া সবসময় ক্যান্সার হবে, অ্যানাপ্লাসিয়া নর্মাল হবার কোনো সম্ভাবনা নাই, অ্যানাপ্লাসিয়া আপনার বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে, অ্যানাপ্লাসিয়ার ইনভেসিভনেস আছে, ঠিক আছে, এরকম প্রশ্ন হতে পারে। তো 2 নম্বর পয়েন্ট দেখেন, মেইন ডিফারেন্স বিটুইন ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া, অলরেডি পড়ে ফেলছেন। মেইন ডিফারেন্স হচ্ছে ল্যাক অফ ইনভেসিভনেস আর হচ্ছে লস অফ ডিফারেন্সিয়েশন। তারপর প্রশ্ন আসতে পারে যে মডারেট ডিসপ্লাসিয়া থেকে কার্সিনোমা ইন সিটুর পার্থক্য কি? একটাই পার্থক্য, একটা সব লেয়ারকে কভার করছে কার্সিনোমা ইন সিটু, মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া সব লেয়ারকে ইনভলভ করেনি। যদি বলে ডিসপ্লাসিয়া মেটাপ্লাসিয়ার মধ্যে পার্থক্য কি, তাহলে মেইন পার্থক্য ডিসপ্লাসিয়া মেটাপ্লাসিয়ার মধ্যে হচ্ছে মেটাপ্লাসিয়া কানেকটিভ টিস্যু এপিথেলিয়াম দুইটারই হতে পারে, ডিসপ্লাসিয়া শুধুমাত্র এপিথেলিয়ামের হতে পারে। এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এর বাইরে আর কি হবে, হতে পারে ডিসপ্লাসিয়ার সাইট কোনটা হওয়ার সম্ভাবনা কম, এগুলো হচ্ছে মেন যেগুলো আমি আপনাকে বললাম। চলেন এরকম আরো 2-একটা টপিকস আমি একটু বলি, যদি আপনার ধৈর্য থাকে তাহলে শুনবেন। নেক্সট হচ্ছে বিনাইন আর ম্যালিগন্যান্ট, তাই তো? নেক্সট হচ্ছে বিনাইন আর ম্যালিগন্যান্ট। তো বিনাইন ম্যালিগন্যান্ট শব্দটা কিন্তু অনেকদিন ধরে করছেন এবং বইয়ে বেশ জটিল জটিল কথা লেখা আছে, এবং এখান থেকে আসলে টোটাল পড়াটা শেষ করা কিন্তু খুব কঠিন। কিন্তু এরপর আমি আপনাকে বলছি যে অল্প কিছু জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলোই পরীক্ষায় আসবে। এখন বিনাইন সম্পর্কে এমনি বিনাইন জিনিসটার বাংলা অর্থ কি? ভালো। আমরা যারা মেডিকেল পার্সন, যারা কিন্তু মেডিকেল পাস করে আসছি, তারা আমরা বিনাইন শব্দটা বিভিন্ন কাজে করি। ছেলেটা একটা বিনাইন ছেলে মানে ভালো ছেলে, ম্যালিগন্যান্ট মানে কিন্তু খারাপ। অমুক স্যার কিন্তু ম্যালিগন্যান্ট, বলে অমুক স্যার পরীক্ষার প্রফে আসতেছে ম্যালিগন্যান্ট স্যার, তার মানে হচ্ছে স্যারের কাছে পাস করা কঠিন। তাহলে বিনাইন মানে এই টিউমারটা সাধারণত ছোট থাকবে, বিনাইন মানে টিউমারটা ছোট থাকবে, আর ম্যালিগন্যান্ট মানে টিউমারটা বড় থাকবে, ঠিক আছে। এরপরে আসেন, বিনাইন মানে হচ্ছে সেটা এনক্যাপসুলেটেড থাকবে, এনক্যাপসুলেটেড, চারিদিকে যদি ক্যাপসুল থাকে, চারিদিকে যদি ক্যাপসুল থাকে তাহলে কিন্তু সে ছড়ায় যেতে পারবে না। আর এটা হচ্ছে নট ক্যাপসুলেটেড, ম্যালিগন্যান্ট টিউমার নট ক্যাপসুলেটেড, ঠিক আছে। এরপরে আসেন বিনাইন টিউমার, বিনাইন টিউমার নেভার মেটাস্টাসিস, কখনোই মেটাস্টাসিস হয় না। আপনাকে কিন্তু একটু ঘাবড়াই দিবে ভাই, আপনাকে বলতে পারে বিনাইন টিউমার মাঝে মাঝে মেটাস্টাসিস হয়, সত্য না মিথ্যা? কখনোই মেটাস্টাসিস হবে না। আর ম্যালিগন্যান্ট টিউমার বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্টাসিস হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্টাসিস হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্টাসিস হয়, কিছু এক্সেপশন আছে। হোয়াট আর দ্য এক্সেপশন? এক্সেপশন হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, যারা এক্সেপশন হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, আমি আজকে ক্লাসের শেষের দিকে এটা পড়াবো। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার তারা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে কিন্তু মেটাস্টাসিস হয় না, এরকম কিছু উদাহরণ আছে, পরীক্ষায় আসার মতো আমি আপনাকে পড়াবো। তাহলে বিনাইন ম্যালিগন্যান্টের এইরকম গ্রস পার্থক্য পড়লেই হবে। আপনি যদি গাইডও খোলেন, বইও খোলেন, এতগুলা উল্টাপাল্টা জিনিস আছে যেগুলা 3 মাসে আপনি শেষ করতে পারবেন না, কারণ 3 মাসে আপনাকে অনেক পড়তে হবে, কম কম পড়তে হবে, বুঝতে হবে যে কোনগুলো আমার ব্রেনে ঢুকবে। হ্যাঁ, তাহলে একটু দেখেন, আমি আপনাকে ছবি দেখাই। এই যে দেখেন বিনাইন টিউমারের চারিদিকে এই এই এটা কি কালার, কালার আমি ভালো বুঝি না, সবুজের মতো একটা, এই কালারের কিন্তু একটা ক্যাপসুল আছে, ম্যালিগন্যান্টের ক্যাপসুল নাই বলেই দেখেন ক্যান্সার সেলগুলো ছড়ায় পড়তেছে, ঠিক আছে। তাহলে দেখেন বিনাইন, আমি এই কথাগুলোই বললাম, বিনাইন টিউমার ছোট, স্লো গ্রোয়িং, আর ম্যালিগন্যান্ট টিউমার বড়, গ্রো তাড়াতাড়ি বেশি হয়। বিনাইন টিউমার নন ইনভেসিভ বলতে কি বোঝায়? বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ম্যালিগন্যান্ট টিউমার করে। বিনাইন টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে ডিসপ্লাসিয়ার বৈশিষ্ট্যের মতোই, আর এটা পুরলি ডিফারেন্সিয়েটেড মানে চেনা যায় না। বিনাইন টিউমার মেটাস্টাসিস হয় না, স্টে লোকালাইজড, ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টাসিস হয়, ঠিক আছে। এই কয়টা জানলেই হবে।
আপনাদের জন্য বিসিএস পরীক্ষার্থী মেডিকেল সায়েন্স এতটুকু জানলেই হবে। এরপরে আসেন, এবার আমি একটা জটিল জিনিস পড়াবো, টিউমার অফ দ্য এপিথেলিয়াল এন্ড কানেকটিভ টিস্যু। বইয়ে যদি এর বর্ণনাগুলো আপনি পড়েন, এদের মধ্যে পার্থক্য পড়েন, আপনার লাইফ শেষ হয়ে যাবে, এত জটিল করে বলা আছে। আমি আপনাকে অল্প করে একটু ছোট করে বলার চেষ্টা করছি, কনসেপশন দেওয়ার চেষ্টা করছি, আপনি আমার আবার বোর্ডে চলে আসেন। তাহলে একটু খেয়াল করেন, আমি আগে আপনাকে একটু হিস্টোলজির কনসেপশন দেই। হিস্টোলজিতে আপনি দেখবেন যে এপিথেলিয়াল আর কানেকটিভ টিস্যুর মাঝখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, উপরে আছে এপিথেলিয়াল টিস্যু, এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আপনি যদি হাত চিন্তা করেন তাহলে ধরে নেন এগুলো স্কিন, কথার কথা, এটা হচ্ছে স্কিন, এর নিচে আছে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের এর নিচে একটু লিম্ফেটিক সাপ্লাই আছে, বেসমেন্ট মেমব্রেনের নিচে হালকা একটু লিম্ফেটিক সাপ্লাই আছে, এরপরে যেগুলো আছে এটা ধরে নেন মাসল, দিস ইজ কানেকটিভ টিস্যু, দিস ইজ কানেকটিভ টিস্যু। এখন একটু খেয়াল করে দেখেন, কানেকটিভ টিস্যুর যে ম্যালিগন্যান্ট টিউমার, কানেকটিভ টিস্যুর যে ম্যালিগন্যান্ট টিউমার, এই টিউমারের নাম হচ্ছে সার্কোমা, ঠিক আছে? আর এপিথেলিয়াল টিস্যুর যে ম্যালিগন্যান্ট টিউমার, এই টিউমারের নাম হচ্ছে কার্সিনোমা। দুটা সম্পর্কে আমি একটু গ্রস ধারণা দিয়ে একটু শুনে রাখেন। সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যুর, একটু একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন হিস্টোলজিতে কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য করবেন তখন দেখবেন যে এখানে ব্লাড সাপ্লাই আছে, মানে আপনি জানেন যে মাসলে কিন্তু ব্লাড সাপ্লাই আছে, কিন্তু এপিথেলিয়াল টিস্যুর ব্লাড সাপ্লাই নাই, এরা শুধুমাত্র ডিফিউশনের জন্য এরা পুষ্টিটা পায়। কানেকটিভ টিস্যুর যদি ব্লাড সাপ্লাই থেকে থাকে তাহলে একটু খেয়াল করেন তো, এখানে যদি ধরেন কানেকটিভ টিস্যুতে একটা টিউমার হচ্ছে, টিউমারের নাম সার্কোমা, তাহলে এখানে রক্ত বেশি বেশি আসবে না, রক্ত বেশি বেশি আসবে না, রক্ত যদি বেশি বেশি আসে তাহলে এখানে গ্রোথও বেশি হবে, তাহলে এই টিউমার কিন্তু বড় হবে, খেয়াল রাখেন এর গ্রোথও বেশি বেশি হবে, এখানে রক্তনালী বেশি বেশি থাকবে, রক্তনালী বেশি থাকার জন্য এখানে হিমোরেজ হবার চান্স আছে, বুঝে বুঝে পড়েন, এখানে হিমোরেজ হবার চান্স আছে, এবং এই টিউমার যদি মেটাস্টাসিস হয় তাহলে অবশ্যই রক্ত দিয়ে মেটাস্টাসিস হবে, এটাকে বলা হয় ব্লাড বর্ন মেটাস্টাসিস, ব্লাড বর্ন মেটাস্টাসিস। আর দুটা পয়েন্ট একটু মুখস্থ করবেন, এই সার্কোমা সাধারণত ছোটদের হয়, সার্কোমা ছোটদের হয় এবং এটা লেস কমন। আপনি যদি এক পাশে মুখস্থ করতে পারেন তাহলে কার্সিনোমা ঠিক তার উল্টাটা। কার্সিনোমা কি জিনিস দেখেন, এখানে ব্লাড সাপ্লাই নাই বলে কার্সিনোমার গ্রোথ কম, ব্লাড সাপ্লাই নাই, গ্রোথ কম, এখানে রক্তনালীও নাই, ঠিক আছে, এখানে হিমোরেজ হবার চান্স কম, কারণ রক্তনালী তাই নাই, তাই এটা বড়দের বেশি হয়, এটা তুলনামূলক সার্কোমার চেয়ে কমন। এখানে রক্তনালী নাই বলে রক্ত দিয়ে মেটাস্টাসিস হয় না, এটা লিম্ফেটিক মেটাস্টাসিস হয়। তাহলে এপিথেলিয়াল টিস্যুর ম্যালিগন্যান্ট টিউমারের নাম কার্সিনোমা, খেয়াল রাখেন এপিথেলিয়াল টিস্যুর ম্যালিগন্যান্ট টিউমারের নাম হচ্ছে কার্সিনোমা, আর কানেকটিভ টিস্যুর ম্যালিগন্যান্ট টিউমারের নাম হচ্ছে সার্কোমা। আবার ভালো করে শুনুন, এই সার্কোমা কি, কারণ কানেকটিভ টিস্যুতে রক্ত সাপ্লাই বেশি, রক্ত সাপ্লাই বেশি বলে সেটার গ্রোথ বেশি, রক্ত দিয়ে সেটার মেটাস্টাসিস হয়, সেখানে হেমোরেজ হওয়ার চান্স বেশি, এবং এটা ছোটদের হয়, তুলনামূলক কার্সিনোমার চেয়ে লেস কমন। তাহলে যে কোনো একটা পড়বেন, দুইটাই পড়া হয়ে যাবে, যে কোনো একটা পড়লে দুটা পড়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসেন, তাহলে আমরা আবার স্ক্রিন শেয়ারে আগের পেজে চলে যাই। তাহলে টিউমার অফ দ্য এপিথেলিয়াল এন্ড কানেকটিভ টিস্যু, আমরা ম্যালিগন্যান্ট টিউমার পড়ে ফেলছি, বিনাইন টিউমার থেকে পরীক্ষায় আসবে না, ম্যালিগন্যান্ট টিউমার পড়ে ফেলছি, বিনাইন টিউমার থেকে পরীক্ষায় আসার চান্স কম, ঠিক আছে? এখান থেকে আর কি জিনিস পড়বো বিনাইন ম্যালিগন্যান্ট থেকে, দেখেন বিভিন্ন আমাদের বডিতে যত অর্গান আছে সব অর্গানের বিনাইন ম্যালিগন্যান্ট একবার রিডিং দিবেন, মুখস্থ করতে বলবো না, কিন্তু দুই একটা জিনিস মুখস্থ করতে বলবো, আমি আসছি। দেখেন যে কোনো টিউমারের শেষে যদি ওমা থাকে সেটা কিন্তু বিনাইন টিউমার, কিন্তু কিছু এক্সেপশন আছে, এই এক্সেপশন কয়টা একটু মুখস্থ করবেন, এই এক্সেপশন কয়টা একটু মুখস্থ করবেন, ওমা মালেই কিন্তু বিনাইন টিউমার, এক্সেপশন কয়টা একটু মুখস্থ করবেন, এই কয়টা ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে? এক্সেপশন কি এক্সেপশন দেখেন, মেজোথেলিওমা, মেলানোমা, হেপাটোমা, লিম্ফোমা, গ্লায়োমা, এগুলো এক্সেপশন, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? ইভেন এর সাথে আমি দুই একটা জিনিস যোগ করতেছি, আপনারা জানেন
ওমা থাকা সত্ত্বেও টিউমারই না, এরকম উদাহরণ আছে না? গ্রানুলোমা, এটা কি টিউমার? এটা ক্রনিক ইনফ্লামেশনের একটা স্টেজ, গ্রানুলোমা। কোলেস্টিয়েটোমা, আপনারা জানেন যে কোলেস্টিয়েটোমা কই হয়? কোলেস্টিয়েটোমা কানে হয়, তাই না? কোরিওস্টোমা আপনারা নাম শুনছেন, নরমাল টিস্যু একটোপিক সাইডে থাকে কোরিওস্টোমা। হেমাটোমা ডিসঅর্ডার মানে হেপাজার্টিক গ্রোথ আর কি, হেমাটোমা। এগুলো টিউমারই না, হেমাটোমা এগুলো টিউমারই না, ঠিক আছে? এগুলো একটু আপনারা নাম একটু রিডিং করে রাখেন, আমি কোনো স্টার দিচ্ছি না এই জায়গায় কোনো স্টার দিচ্ছি। এখন আমি আপনাকে বললাম যে কয়েকটা জায়গার টিউমার আপনাকে পড়তে হবে, কয়েকটা জায়গার টিউমার আপনাকে পড়তে হবে, একটু খেয়াল রাখবেন। আমি একটু সময় নেই, তার মধ্যে একটু খেয়াল রাখেন। আমি পরীক্ষায় সাধারণত স্যাররা যেটা পছন্দ করে সেটা হচ্ছে বোনস, কার্টিলেজ, বোন মেরু, জায়ান্ট সেল, এগুলো একটু দেখেন। এর সাথে সিএনএস টিউমার একটু দেখবেন, ঠিক আছে? এই কয়টা স্যাররা পছন্দ করে। আর হচ্ছে জার্ম সেল টিউমার, এগুলোতে বোঝার কিছু নাই বলে আমি এখানে সময় দিলাম না, মুখস্থ করবেন। সিএনএস এর বিনাইন টিউমার কি আছে, ম্যালিগন্যান্ট টিউমার কি আছে, জার্ম সেলের বিনাইন টিউমার কি আছে, ম্যালিগন্যান্ট টিউমার কি আছে, বোনের বিনাইন কি আছে, ম্যালিগন্যান্ট কি আছে, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা টাচ করলাম না। দেখেন প্রশ্ন কি আসতে পারে, হুইচ ইজ নট ফিচার অফ দ্য বিনাইন টিউমার, এরকম একটা চারটা অপশন দিয়ে দিল, ঠিক আছে? হুইচ ইজ নট দ্য ফিচার অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার, চারটা অপশন দিয়ে দিল। আপনারা পার্থক্যের মধ্যে পড়ছেন যে ম্যালিগন্যান্ট মানে সাইজে বড়, ম্যালিগন্যান্টে ইনভেসিভনেস আছে, ম্যালিগন্যান্ট মেটাস্টাসিস করার ক্ষমতা আছে, ম্যালিগন্যান্টে সাধারণত ক্যাপসুল থাকে না, ঠিক আছে? এরকম। এরপর লেখা প্রশ্ন হতে পারে নিচের কোনটা বোনসের বিনাইন টিউমার, বা নিচের কোনটা টেস্টিসের বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার, এরকম হতে পারে। আর হতে পারে কি কার্সিনোমা কিসের টিউমার, কার্সিনোমার বৈশিষ্ট্য কি, সার্কোমা কোথাকার টিউমার, সার্কোমার বৈশিষ্ট্য। এই হচ্ছে যতটুকু পড়ালাম বিনাইন ম্যালিগন্যান্ট থেকে, তার থেকে বিসিএস মেডিকেল সেক্টরে পরীক্ষা আসার মতো প্রশ্ন এগুলোই, ঠিক আছে? আমি মনে হয় গ্রস একটা আপনাকে কনসেপশন দেওয়ার চেষ্টা করছি। নেক্সট আরেকটা টপিকস পড়াই, আমি মোট আরো দুটো টপিকস পড়াবো, খুব বেশিক্ষণ বলবো না। ফ্যামিলিয়াল ক্যান্সার। ফ্যামিলিয়াল ক্যান্সার হচ্ছে, এখান থেকে খুব বেশি ডিটেলস আপনাকে পড়তে হবে না, আমি দুটা জায়গা পড়াবো শুধু। ফ্যামিলিয়াল ক্যান্সার ফ্যামিলিতে রান করে, যেটার কারণ হিসেবে কোনো এক্সাক্ট কারণ পাওয়া যায়নি, এর সাথে জিনেরও কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? মনে রাখেন, ধরে নেন আপনার হসপিটালে যদি 25 বছর বয়সের একটা লোকের স্টমাকের ক্যান্সার হয়, তাহলে বা ধরে নেন চোখে ক্যান্সার হয়েছে, রেটিনাতে ক্যান্সার, বা 25 বছর বয়স্ক একটা মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার ফার্স্ট আপনার প্রশ্ন থাকবে যে আপনার মায়ের ছিল কিনা, আপনার নানি দাদির ছিল কিনা, তাই না? তার মানে বুঝতে হবে যে কিছু ক্যান্সার আছে ফ্যামিলিতে রান করে, এবং সেই ক্যান্সার গুলো ফ্যামিলিতে রান করার জন্য পরবর্তী জেনারেশনের আর্লি এজে ইনভলভ হয়। এটাও 2 স্টারের একটা পড়া, আর্লি এজ অ্যাট অনসেট, ঠিক আছে? এবং হিস্ট্রি নিয়ে জানা যায় যে তার 2 বা ততোধিক রিলেটিভের এই ক্যান্সার ছিল বা আছে বর্তমানে, এবং যাদের এই ক্যান্সার নাই তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি তার মামাতো, খালাতো, চাচাতো ভাই বোনদের, ঠিক আছে? এর সাথে কোনো মার্কারের সম্পর্ক নাই, এর সাথে ইনহেরিটেড কোনো ব্যাপার স্যাপার নাই। হোয়াট ইজ ইনহেরিটেড? কোনো জিনের সম্পর্ক নাই, ঠিক আছে? কয়েকটা জিনিস একটু করে নেন, তাহলে কি বুঝলেন? ফ্যামিলিয়াল ক্যান্সার অল্প বয়সে হবে, তার 2-3টা আত্মীয় স্বজনের এফেক্টের হিস্ট্রি পাওয়া যাবে, তার খালাতো, মামাতো, চাচাতো ভাই বোনের হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি, ঠিক আছে? এর সাথে মার্কারের কোনো সম্পর্ক নাই, এর সাথে ইনহেরিটেন্স বা জিনের কোনো সম্পর্ক নাই, ভালো করে পড়বেন। ফ্যামিলি ক্যান্সার উদাহরণ 2টা স্টার দিয়ে পড়ে নেবেন, কিন্তু 2টা জিনিস আমি কেটে দিচ্ছি এখানে, বই কোথায় থেকে নেওয়া আছে গাইডে আমি জানি না। প্যানক্রিয়াটিক এবং স্টমাক ক্যান্সার বাদ। কোথায় কোথায় দেখেন, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, রেটিনাতে ক্যান্সার, আর এখানে লাস্টে যেগুলো আছে এগুলো হচ্ছে কোলন ক্যান্সার, আর স্মল ইন্টেস্টিনাল কিছু টিউমার আছে, এর নাম হচ্ছে পিস জ্যাগার্স, ভন হুইপলি লিন্ডু সিনড্রোম, এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টিনাল বা লার্জ ইন্টেস্টিনাল পলি টিউমার আর কি, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফ্যামিলিয়াল ক্যান্সার কোন কোন অঙ্গে হতে পারে, তাহলে এখান থেকে আপনি অঙ্গটা বাছেন, ব্রেস্ট, ওভারি, রেটিনা, কোলন, এই চারটাই মেনলি, ঠিক আছে? আমার মনে হয় আপনি পারবেন। পসিবল কোশ্চেন কি দেখেন, ফ্যামিলিয়াল ক্যান্সারের বৈশিষ্ট্য কোনটি বা বৈশিষ্ট্য নয় কোনটি, তাহলে বৈশিষ্ট্য আপনারা পড়লেন, কি বৈশিষ্ট্য পড়ছেন? অল্প বয়সে হয়, 2-3টা রিলেটিভের হওয়ার হিস্ট্রি আছে, তারপর আপনার খালাতো মামাতো ভাই বোনদের হওয়ার চান্স বেশি, 2 থেকে 3 গুণ বেশি, তারপরে বললেন যে এর সাথে কোনো ফেনোটাইপিক মার্কার বা ইনহেরিটেন্সের সম্পর্ক নেই। এক্সাম্পল হিসেবে কি বললেন, যেটা ব্রেস্ট, ওভারি, কোলন, রেটিনা, এদের ফ্যামিলিয়াল ক্যান্সার।
ঠিক আছে, 3-4টা জিনিস মুখস্থ করবেন। এরপর দেখেন ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, খুব জটিল বিষয়, আমি খুব বেশি বলবো না, যেটা পরীক্ষায় আসার মতো। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম জিনের মিউটেশনের জন্য হয়। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম জিনের মিউটেশনের জন্য হয়। আমি যদি আপনাকে ছক দেখাই আপনার মাথা খারাপ হয়ে যাবে, বিশাল ছক। দেখেন ডোমিনেন্ট রিসেসিভ আছে, বিভিন্ন জিন আছে এখানে, এগুলো হচ্ছে জিনের নাম। আমি এটা আপনাকে শুধু রিডিং করতে বলবো। আর যদি সিঙ্গেল বেস্ট প্রশ্ন হয় যে কোন জিনের জন্য এই ইনহেরিটেড ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, উত্তর হচ্ছে দুইটা, আরবি এবং p53। এদের জন্য সবচেয়ে বেশি ইনহেরিটেড ক্যান্সার হয়, মনে রাখেন। আরবি জিন এবং p53 জিনের মিউটেশনের জন্য সবচেয়ে বেশি ক্যান্সার হয়। আর একটা জিন আছে, সেটা হচ্ছে মেন জিন, MEN, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। এটা থেকে প্রশ্ন খুব হর হামেশায় আসে। এটা 3 স্টার দিচ্ছি আমি, এটা আপনাকে বোর্ডে পড়াচ্ছি। চলেন আমি একটু বোর্ডে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া পড়াই। এটা আমি পরের স্লাইডে একটা ফাঁকা রাখছি, আমি এটা বোর্ডে পড়াই। চল, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। তাহলে একটু খেয়াল করলে দেখবেন যে মেন, এখন মেন মানে হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মানে অনেকগুলা, এন্ডোক্রাইন মানে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নিউপ্লাসিয়া মানে টিউমার, তাই তো? তাহলে বুঝতে পারছেন এটা এমন একটা অসুখ যেখানে একাধিক এন্ডোক্রাইন গ্ল্যান্ডের টিউমার হয়। এটা 3 স্টার একটা টপিকস, পরীক্ষায় প্রশ্ন আসবেই, ধরে রাখেন। ঠিক আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া 2 রকম আছে, একটা হচ্ছে মেন 1 আর একটা হচ্ছে মেন 2। আমি নিজে যেভাবে মুখস্থ রাখছি সেটা আমি আপনাকে বলবো। মেন 1 আমি মুখস্থ রাখছি 3P দিয়ে, মানে 3টা P দিয়ে শুরু, এরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের টিউমার। কি কি? উপর থেকে যদি নিচে নামি তাহলে হচ্ছে পিটুইটারি 1 নাম্বার, নিচে হচ্ছে প্যারাথাইরয়েড, এর নিচে হচ্ছে প্যানক্রিয়াস। এই 3টা গ্ল্যান্ডের টিউমার। মেন 2 আমি মনে রাখছি 2PM দিয়ে, যার একটা পি এখানকার কমন, দ্যাট ইজ প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড আগে লিখলাম, এরপরে ফিউক্রোমোসাইটোমা, অ্যাডেনাল মেডুলার টিউমার, আর এম তে হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। এই 3-6টা জিনিস একদম মুখস্থ করুন। মেন 1 মানে 3P, মেন 2 মানে 2PM। ঠিক আছে, তাহলে 3P এর মধ্যে পিটুইটারি, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, আর মেন 2PM এর মধ্যে প্যারাথাইরয়েড, ফিউক্রোমোসাইটোমা, মেডুলারি কার্সিনোমা। আমার মনে হয় ব্যাপারটা আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, এটা পরীক্ষায় আসার মতো জিনিস ভাই, এটা পরীক্ষায় আসার মতো জিনিস, একটু আপনারা মনে হয় গুরুত্ব দিয়ে দেখবেন। নেক্সট আসেন, তাহলে মেন একটা 3 স্টারের প্রশ্ন। এরপর আসেন, আমি আপনাকে বলছিলাম লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার বোঝার আগে আপনাকে দুটো টার্ম বুঝতে হবে। ঠিক আছে, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার বোঝার আগে দুটো টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে ইনভেশন, একটা মেটাস্টাসিস বা ইনফিল্ট্রেশন। ইনভেশন আমি কিন্তু অলরেডি আপনারা বুঝছেন, দেখেন এই সংজ্ঞার মধ্যে লেখা আছে এমন টিউমার যেটা ইনভেশন শো করে কিন্তু মেটাস্টাসিস হয় না। ইনভেশন মানে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করবে কিন্তু দূরে যাবে না। মেটাস্টাসিস মানে দূরে যে সেলগুলো অন্য কোনো অর্গানে ঢুকবে, এটাকে বলা হয় মেটাস্টাসিস হয়ে ইনফিল্ট্রেশন হওয়া। ইনফিল্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে ওই সেল, ক্যান্সার সেল দূরে অন্য কোনো অর্গানের মধ্যে ঢুকে যাওয়া। দূরে যে সব ম্যালিগন্যান্ট টিউমার ইনফিল্ট্রেশন বা মেটাস্টাসিস হবে এরকম কোনো মানে নাই, কিন্তু সব ম্যালিগন্যান্ট টিউমার ইনভেশন হবে। ইম্পর্টেন্ট লাইন কিন্তু, সো ফার্স্ট লাইন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ফার্স্ট লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 স্টার প্রশ্ন। এখন আপনাকে মুখস্থ করতে হবে যে কারা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। দেখেন এখানে এটা জেনেসিসের শীট থেকে নিছি, ওনারা কবিতা লিখে দিয়েছেন, আমাদের সময় আমি ম্যাট্রিক্স থেকে পড়ছিলাম। তো আমি যেটা পড়ছিলাম সেটা আপনাকে শেয়ার করছি, আমারটা যে আপনাকে পড়তে হবে এরকম না, কিন্তু আমারটা এটা সোজা লাগছে। আমার সময় আমি মুখস্থ করছি ABCD সাইক্লিক GMP। দেখেন এতে অ্যামিলোব্লাস্টোমা, বি তে বেজাল সেল কার্সিনোমা, সি তে ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, ডি তে দেখেন ডিপ সিটেড টিউমার বা ডেজময়েড টিউমার, একই কথা। তারপর আবার সি সাইক্লিক, এই সি তে কার্সিনয়েড টিউমার। তারপর জি তে গ্লায়োমা, গ্লায়োমার কিছু উদাহরণ আছে। আর এমটা এক্সট্রা করে লিখে নিন, মিক্সড স্যালাইভারি টিউমার, মিক্সড স্যালাইভারি টিউমার।
পি তে কিছু নাই ভাই। ঠিক আছে, তাহলে এতগুলো টিউমারের নাম মনে রাখা সত্যিই কঠিন। চলেন আবার রিভাইজ করি, তাহলে এ বি সি ডি সাইক্লিক জিএমপি, এতে অ্যামিলোব্লাস্টোমা, বি তে বেজাল সেল কার্সিনোমা, সি তে ক্যানিওফ্যারিঞ্জিওমা, ডি তে ডেজময়েড টিউমার, সি তে আবার কার্সিনয়েড টিউমার, জি তে গ্লায়োমা, এম তে মিক্সড সালাইভারি টিউমার। 2 স্টারের পড়া আসলে ভাই কিছু করার নাই, মুখস্থের জিনিস, কি করবেন, বোঝার কিছু নাই। বোঝার ওই একটা লাইন, এদের ইনভেশন হবে, এরা বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে, কিন্তু এরা ভাই মেটাস্টাসিস হবে না, খেয়াল রাখবেন। এরপর আসেন মেটাস্টাসিস নিয়ে যখন কথা হলো, মেটাস্টাসিস নিয়ে হাজার হাজার পড়াশোনা, বিভিন্ন অর্গানে মেটাস্টাসিস হতে পারে, আপনারা জানেন লাং এ হতে পারে, লিভারে হতে পারে, বোনসে হতে পারে, ব্রেনে হতে পারে, তাই না? এই জায়গাগুলো কমনলি মেটাস্টাসিস হয়। বাট একটা জিনিস মনে রাখেন, যত প্রশ্ন বিগত বছরের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষায় আসছে তার 95% প্রশ্ন আসছে কোন কোন টিউমার বোনসে মেটাস্টাসিস হয়, কোন কোন টিউমার বোনসে মেটাস্টাসিস হয়। আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিলাম এখান থেকে একটা প্রশ্ন আপনি মাস্ট পাবেন, ঠিক আছে, ইনফিনিটি স্টার দিলাম। এর জন্য মেটাস্টাসিস একটা ইনফিনিটি স্টার টপিকস হলেও বোনসের মেটাস্টাসিস পড়তে হবে। এখন দেখেন গাইড বা মেন বই পড়লে দেখা যায় এরকম ভাগ ভাগ করা আছে, কোনগুলোর অস্টিওব্লাস্টিক মেটাস্টাসিস হয়, কোনটার অস্টিওক্লাস্টিক হয়, কোনটা বনি অসিয়াস মেটাস্টাসিস, এরকম নিয়ে অনেক ঝামেলা থাকে। আমি আপনাকে সহজ করে বলে দিচ্ছি, এবং একটা প্রশ্ন পড়লে 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, এইভাবে আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রশ্ন কি কি হতে পারে আমি আপনাকে বলছি আগে, তারপরে আমি আপনাকে বোর্ডে পড়াবো এটা। তাহলে প্রশ্ন হতে পারে কোন কোন টিউমার বোনসে মেটাস্টাসিস হয়, তাই তো? কোন কোন টিউমার বোনে মেটাস্টাসিস হয়, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোন কোন টিউমার আছে হাইপার ক্যালসিমিয়া করে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন টিউমারের জন্য মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। সবগুলোর উত্তর কিন্তু একই এবং ইনফিনিটি স্টার। আমি আপনাকে বলে দিলাম এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক 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 বেশি। চলেন এটা বোর্ডে পড়ি একটু, তাহলে আপনাদের সাথে একটু ইন্টারাকশনটা থাকবে আর কি। সো কোন কোন টিউমারের বোনসে মেটাস্টাসিস হয়, এটা আমি নিজে যেভাবে পড়ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজে পড়ছি, মোট এখানে 8 থেকে 10টা টিউমার আছে, কিন্তু নিজে সহজ করে পড়ার জন্য গলা থেকে নিচে নামছি মিডলাইন অথবা বাইল্যাটারাল টিউমার, সাথে কিছু সিস্টেমিক টিউমার। তো বাইল্যাটারাল বা মিডলাইন টিউমার আমি উপর থেকে নিচে আসতেছি, আমার মনে হয় আপনার কাছে ইজি লাগবে। সবচেয়ে উপরে আমি বলতেছি থাইরয়েড, মনে রাখেন থাইরয়েড, গলায় থাইরয়েড। গলা থেকে একটু নিচে নামেন তো ভাই, চেস্টে আসেন, চেস্টে 2টা টিউমার আছে, একটা লাংস আর একটা হচ্ছে ব্রেস্ট। এরপর পেটে নামেন, আছে কিডনি, আরো নিচে নামেন প্রোস্টেট ওভারি, আর একটু নিচে নামেন কোলন। এই হচ্ছে মিডলাইন টিউমার, 1 2 3 4 5 6 7। এর সাথে 3টা সিস্টেমিক টিউমার মুখস্থ রাখবেন, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা। লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা, এই হচ্ছে কয়টা টিউমার, যেই টিউমার বোনসে মেটাস্টাসিস হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবে, কোনো মাপ নাই, মাস্ট আসবে, শিওর থাকেন। তাহলে আবার একটু ইয়ে করেন, থাইরয়েড, তারপরে লাং, ব্রেস্ট, নিচে নামেন কিডনি, আরো নিচে নামেন প্রোস্টেট ওভারি, আর একদম নিচে হচ্ছে কোলন, ঠিক আছে? আর লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা বা মাল্টিপল মাইলোমা, ঠিক আছে? আমি এখান থেকে 2টা দিন জায়গায় একটু পরে দিই। লাংসে অনেক টিউমার আছে, কে হাইপার ক্যালসিমিয়া করে বা বোনসে মেটাস্টাসিস হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে? আর থাইরয়েডটা একটু খেয়াল রাখেন, থাইরয়েডের একটা টিউমার আছে যেটা মেটাস্টাসিসই হয় না, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। ওইটা বাদে অন্য টিউমারের বোনসে মেটাস্টাসিস হবে এবং হাইপারক্যালসিমিয়া করবে। তাহলে থাইরয়েডের সব টিউমার এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, যাদের এই মানে পরবর্তী প্যাপিলারি কার্সিনোমা, যারা পরের কথাগুলো কঠিন লাগতেছে বাদ দিলেও হবে, জাস্ট শুধু এগুলো নাম জানলে চলবে, কিন্তু এটা করলে আপনার স্পেসিফিক পড়া হলো। তাহলে প্যাপিলারি কার্সিনোমা বাদে থাইরয়েডের সব টিউমার, লাংসের স্কোয়ামাস সেল কার্সিনোমা, ব্রেস্ট, কিডনি, প্রোস্টেট, ওভারি, কোলন, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা। পড়া মনে হয় খুব সোজা ভাই, আমার কাছে মনে হয় যে এভাবে পড়লে আপনার পড়াটা ইজি হবে। নেক্সট যাচ্ছি, চলেন আবার স্ক্রিনে যাই। তাহলে এই হচ্ছে আপনার মেটাস্টাসিস টু দা বোন। আমার মনে হচ্ছে আপনি এটা পারবেন, আমার বিশ্বাস। আজকের লাস্ট টপিকস হচ্ছে
যে কোন কোন ইনফেকশনের কারণে ক্যান্সার হতে পারে। দেখেন ক্যান্সারের কি কোনো স্পেসিফিক কজ আছে কিনা, উত্তর হচ্ছে নাই, এক্সেপশন কিছু ব্যাপার স্যাপার ছাড়া। ক্যান্সারের সব ক্ষেত্রে হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকে, ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক আর কোনো কারণ থাকে না, কিন্তু ইনফেকশনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সো আমি যে ইনফেকশন কজেস ক্যান্সার, এটা ইনফিনিটি স্টার দিলাম, আরেকটা ইনফিনিটি স্টার পড়া ইনফেকশন কজিং ক্যান্সার। পরীক্ষায় প্রশ্ন আসবেই, ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট আলাদা করে পড়বেন, যেহেতু ভাইরাস বাদে বাকি পড়াগুলো সোজা, শুধু এগুলো আগে পড়ে নেবেন। ব্যাকটেরিয়া আমাদের সময় আমরা একটাই পড়ছি, এইচ পাইলোরি, কি ক্যান্সার করে না জানলেও চলবে, শুধু এইচ পাইলোরি মনে রাখেন। তো পরবর্তীতে একটা যোগ করে দিছে এইচ পাইলোরি আর ক্যাম্পাইলোব্যাক্টার, দুইটাই পেটের জিনিস, পেটের মধ্যে সে ক্যান্সার করে, এক কথায় শেষ। ক্যান্সারের নাম মনে না রাখলেও চলবে। অনকোজেনিক ফাঙ্গাস, আপনার ফাঙ্গাসের নাম মনে না রাখলেও আফলাটক্সিনটা মনে রাখেন, তাহলেই হবে। এবার আসেন অনকোজেনিক প্যারাসাইট, শুধু প্রথম ওয়ার্ডটা বললেই হবে, সিস্টোসোমা, ক্লোনোরকিস আর অপিস্থর্কিস। সিস্টোসোমা, ক্লোনোরকিস, অপিস্থর্কিস। কি টিউমার করার দরকার নেই, আপনার চাপ হয়ে যাবে। এরপর আসেন ভাইরাস, দেখেন অনেকগুলা ভাইরাস আছে। এখন এই অনেকগুলা ভাইরাসের মধ্যে স্যাররা আরো প্যাচ করে দেয় নিচের কোন ভাইরাসগুলা ডিএনএ ভাইরাস যারা টিউমার করে, কোন ভাইরাসগুলো আরএনএ ভাইরাস যারা টিউমার করে। সো ডিএনএ আরএনএ আলাদা করে দেই, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস আর হেপাটাইটিস সি ভাইরাস, এরা দুইজন আরএনএ ভাইরাস, বাকি সবাই ডিএনএ ভাইরাস, ঠিক আছে, এরা দুইজন আরএনএ ভাইরাস, বাকি সবাই ডিএনএ ভাইরাস। তো ভাইরাস কে কে টিউমার করে এটা মনে রাখা সহজ বুদ্ধি, সবগুলা শুরুতে এইচ আছে ভাই, এক মার্কেল সেল পোলিওমা বাদে, যেটা লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় না, সবগুলা এইচ দেন, হেপাটাইটিস বি এইচ, তারপর এপস্টেইন-বার ভাইরাস, এপস্টেইন-বার একটা এক্সেপশনাল, হিউম্যান হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এগুলা হচ্ছে আপনার ভাইরাস যারা ক্যান্সার করে, বেশিরভাগই এইচ দিয়ে শুরু। পরীক্ষায় যদি প্রশ্ন আসে মোস্ট কমন কি, যদিও বইয়ে এরকম দেওয়া নাই, কিন্তু মোস্ট কমন টিউমার করে হচ্ছে এক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিউমারের জন্য দায়ী, আর এপস্টেইন-বার ভাইরাস দেখেন বিভিন্ন রকম লিম্ফোমা করে, ভেরিয়াস কাইন্ডস অফ লিম্ফোমা করে, ঠিক আছে। হেপাটাইটিস বি সি তো হেপাটোসেলুলার কার্সিনোমা করে, আপনারা জানেন। এইচটিসিএল নামের মধ্যে আছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, তো লিউকেমিয়া লিম্ফোমা করে। সো এগুলো জিনিস আপনি পারবেন, এটা ইনফিনিটি স্টার করা ভালো করে পড়বেন, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আপনাকে ঝামেলায় ফেলতে পারে যে এইচআইভি কি ক্যান্সার করে না করে না। দেখেন এখানে অপশনে কি আছে এইচআইভি, নাই কিন্তু। সো একটু মনে রাখেন এইচআইভি নিজে ক্যান্সার করে না, নিজে ক্যান্সার করে না। তাহলে কি করে এইচআইভি? এইচআইভি রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, এর মেন কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, ঠিক আছে। এখন আসেন রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমায় দিল, তাহলে অন্য অন্য ভাইরাস গুলো অ্যাটাক করবে না, অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে সেই টিউমার গুলো হতে পারে, অন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে সেখান থেকে ক্যান্সার টিউমার হতে পারে। সুতরাং যদি বলে এইচআইভি নিচের কোন কোন ক্যান্সার করে, ফলস দিবেন, কিন্তু যদি বলে এইচআইভি রিলেটেড ক্যান্সার, তখন ট্রু দিবেন। যারা ধরে নেন বার্কিট লিম্ফোমা, নন বার্কিট লিম্ফোমা, হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা, এগুলো তখন ট্রু হবে। কারণ কি এইচআইভি হলে এপস্টেইন-বার ভাইরাস হওয়ার চান্স আছে, ওই রিলেটেড টিউমার হবে, ক্যাপোসিস সার্কোমা হওয়ার চান্স আছে, এরকম আর, ঠিক আছে। তাহলে এইচআইভি ডাজ নট কজ ক্যান্সার, কিন্তু এইচআইভি রিলেটেড ক্যান্সার আছে, ঠিক আছে। আর ডিএনএ আরএনএ ভাইরাস গুলো আলাদা করে চিনবেন। এই হচ্ছে আমার আজকের মোটামুটি আপনাদেরকে কিছুটা গাইডলাইন দিলাম। আপনারা কোচিং করেন বা না করেন, আপনারা এখন থেকেই এরকম টপিকস বেছে বেছে চিন্তা করেন। সিলেবাস দেখে, কিন্তু আপনি সিলেবাস দেখে পড়বেন, অবশ্যই সিলেবাসের বাইরে একটা কিছু পড়বেন না, কিন্তু সিলেবাসে এরকম নন স্পেসিফিক টপিকস আছে। সিলেবাসে যদি বলা থাকে এরকম যে ইনফ্লামেশন, দেখেন তো ইনফ্লামেশনে কতগুলা পড়া আছে, আপনাকে কিন্তু ঠিক করতে হবে যে ইনফ্লামেশন থেকে আপনি কি কি পড়বেন। যারা আগের পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ছেন তাদের কিন্তু এটা মাথায় ঠিক করা আছে, তারা পড়বে কারা ভেসোডাইলেশন করে, কারা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়, এক্সুডেশনের ভালো দিক কি, গ্রানুলোমার উদাহরণ কি, এগুলো ইম্পর্টেন্ট। সো আপনার কিন্তু একটু বেছে বেছে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তো আমি আশা করবো যে আপনারা যেহেতু রিসেন্ট পাস করছেন, যারা ইয়াং ডাক্তার, তারা জিনিসগুলো আস্তে আস্তে পড়া এখন থেকে শুরু করে দেন। আর যারা আগে পাস করছেন, পোস্ট গ্রাজুয়েশনের পড়া কিছুটা আছে, আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়েন, ঠিক আছে। এখন আপনারা, আমি আপনাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, তবে যদি ভালো লাগে তাহলে জানাবেন, ঠিক আছে। তাহলে আমি আরো কিছু করার চেষ্টা করবো আপনাদের জন্য ভবিষ্যতে, ঠিক আছে। ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম।